নবায়নযোগ্য জ্বালানি তিস্তা প্রকল্প মোংলা সমুদ্র বন্দর উন্নয়নে আগ্রহী চীন। রংপুরে 4 খুন 2 আসামির ডোপ টেস্টের প্রতিবেদন প্রক্রিয়াধীন। মুন্সিগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক, সরকারি হাসপাতালে নেই আইসিইউ সেবা। এবং অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি শিশু মহিমা, অসহায় কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিসের পরিবার। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। এবারে বিস্তারিত। রাজধানীর কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তিবাসীর জন্য আবাসন প্রকল্প নির্মাণে চীনকে প্রস্তাব দেওয়া হয়েছে, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নবায়নযোগ্য জ্বালানি এবং তিস্তা প্রকল্প মোংলা সমুদ্র বন্দর উন্নয়নেও আগ্রহী চীন। সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। তাদের বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, বস্তিবাসীদের জন্য একাধিক 20 তলা ভবন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে চীনকে। এছাড়া আমিনবাজারে বর্জ্য থেকে 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য চীনের সঙ্গে চুক্তি হচ্ছে। দাসেরকান্দি পয় শোধনাগারের বাকি 70% কাজের বিষয়েও চীন আগ্রহী বলেও জানান প্রতিমন্ত্রী। অন্যদিকে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়ন অব্যাহত রাখতে চায় চীন। তবে যুদ্ধ বিমান কেনার বিষয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করেননি তিনি। খরচটা একটু বেশি হবে, কিন্তু আমাদের লাভটা অন্য জায়গায় আছে। আমরা 21.70 আর কি 21 টাকা 70 পয়সা সেন্ট হিসাবে আমরা বিদ্যুৎ তাদের কাছ থেকে ক্রয় করব, মানে 25 টাকা ইউনিট। এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনাগুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে, এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে, এবং তারা ল্যান্ডফিল্ডে ব্যবহার করবে। এটার জন্য মাসিক একটা ভাড়া সিটি কর্পোরেশনকে তারা দেবে, এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দু মাত্র কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। তা আমাদের তো ময়লা আবর্জনা একটা বড় বোঝা এই জাতির জন্যে, ঢাকা শহরের জন্যে। তো এখান থেকে যদি তারা বিদ্যুৎ উৎপাদন করে আমাদেরকে ফ্রি দেয়, এবং মূল্যটা হয়তো বেশি মনে হচ্ছে, কিন্তু পরিবেশের দিক বিবেচনা করলে, তারপরে আপনার কার্বন ট্রেডিং এর বিবেচনা করলে আমাদের ওই খরচটা আবার অন্যভাবে চলে আসবে। রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী পরিবারের 4 সদস্য হত্যায় গ্রেপ্তার সিদ্ধার্থ ও মুগ্ধের ডোপ টেস্ট ও বিভিন্ন আলামতের ফরেনসিক প্রতিবেদন প্রক্রিয়াধীন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাহবুদ। বলেছেন, প্রতিবেদন পেলে প্রকৃত সত্য উন্মোচিত হবে। সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি আবারও জানান, ইয়াবার সেবন দেখে ফেলায় প্রথমে শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যা করে সিদ্ধার্থ ও মুগ্ধ। তাদের চিনে ফেলায় গণপতির স্ত্রী, মেয়ে ও শিশু সন্তান প্রিয়মকে শ্বাসরোধ করে হত্যা করে তারা। পুলিশ কমিশনার আরও জানান, গণপতি চক্রবর্তীর কাছে সিদ্ধার্থদের পৈতৃক জমি বিক্রি নিয়েও ক্ষোভ ছিল আসামিদের। তাদের ডোপ টেস্ট এবং বিভিন্ন আলামতের ফরেনসিক প্রতিবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এ মামলায় সিদ্ধার্থের বন্ধু সীমান্ত দাস ও দক্ষিণগঞ্জ শ্মশানের নিরাপত্তা কর্মী বিদ্যুৎ দাস আদালতে সাক্ষ্য দিয়েছেন বলেও জানান পুলিশ কমিশনার। এরপর সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন তিনি। সীমান্ত দাস এবং মুগ্ধ দাস তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমরা মেডিকেল থেকে যে রিপোর্ট পেয়েছি সেটা ময়নাতদন্তের রিপোর্টে সেখানেও চলে আসছে যে এটা অ্যাসফেক্সিয়া বা শ্বাসরোধ কারণে হত্যা, অর্থাৎ এই বক্তব্যের সাথে মেডিকেলের যে রিপোর্ট সেটা মিলে গিয়েছে। মুন্সিগঞ্জে ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। লোকবলের অভাবে আছে চালু হয়নি জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট। জরুরি অবস্থায় মিলছে না আইসিইউ সেবা। হাসপাতালের ব্যবস্থাপনা নিয়েও অভিযোগ রোগী এবং স্বজনদের। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1300-এর উপরে। শুধু জুলাই মাসে আক্রান্ত হয়েছেন 495 জন।
এ মাসে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ৩০০-এর বেশি ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। ভর্তি রয়েছেন প্রায় অর্ধশত রোগী। শয্যা সংকটের কারণে অনেকেই করিডোর ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। বাইরে রোগী শোয়া রাখে ইয়ের মধ্যে ময়লার মধ্যে, এগুলো একটা হাসপাতালের একটা দেখা যায় এখানে। এখন আমি দেই সুস্থ যেটুকু আছিলাম গতকাল আজকে দেই আর অসুস্থ হয়ে গেছি। জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর ঘোষণা দেওয়া হলেও লোকবল নিয়োগ না হওয়ায় আইসিইউ সুবিধা পাচ্ছেন না মুমূর্ষু রোগীরা। এছাড়া বাইরে থেকে কিনতে হয় ওষুধ, এমন নানা অভিযোগ রোগী ও স্বজনদের। প্যারাসিটামল, তারপর স্যালাইন ট্যালাইন এগুলো দিচ্ছে, আর বাকি যে খাবার এগুলো আমরা বাইরে থেকে নিয়ে এসেছি খাওয়া। রোগী অনেক অসুস্থ হয়ে যায়, ঢাকা নিতে নিতে এখানে আইসিইউটা থাকলে অনেক ভালো হয়। ডেঙ্গু রোগের চাপের কথা স্বীকার করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে উপসর্গের প্রাথমিক ধাপে আতঙ্কিত না হয়ে বাড়িতেই চিকিৎসার পাশাপাশি বেশি পরিমাণে তরল খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকের। আইসিইউর জন্য যে স্পেশালাইজড যে জনবল, সেই জনবলটা একটু সমন্বয় চলছে, তো এটা একটু চলমান প্রক্রিয়া, ইনশাল্লাহ ঠিক আছে। আমাদের পর্যাপ্ত পরিমাণে স্যালাইন এবং প্যারাসিটামল বা অন্যান্য ওষুধ সাপ্লাই আছে। বাইরে থেকে ওষুধ খুব বেশি লাগার কথা না, খুব বেশি কমপ্লিকেটেড না হলে। জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক, ওষুধ ও লোকবল নিয়োগের পাশাপাশি দ্রুত আইসিইউ ইউনিট চালুর দাবি মুন্সিগঞ্জবাসীর। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কুষ্টিয়ার তরুণ সাংবাদিক দেবাশিস দত্ত চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, ৩ বছরের শিশুপুত্র ও শ্বশুর সহ প্রাণ হারিয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তার বৃদ্ধ বাবা মা। দেবাশিসের ৭ বছরের কন্যা মহিমা দত্তের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত তারা। কুষ্টিয়ার প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ১৯ আগস্ট বাড়ি ফেরার কথা ছিল তাদের। আগের রাতে কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে আগুন লেগে নিহত ৯ জনের মধ্যে ছিলেন দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ৩ বছরের ছেলে স্বর্ণাশিস দত্ত ও আফসানার বাবা আকরাম আলী। ৩ দিন পর পরিবারের ৪ সদস্যের মরদেহ কুষ্টিয়া শহরের আরুয়াপাড়ার বাড়িতে ফেরে কফিনবন্দি হয়ে। দেবাশিসের বাবা দিলীপ কুমার দত্ত দোকান কর্মচারী, সামান্য আয়ে সংসার চালিয়েছেন। গ্রামের জমিজমা বহু আগে বিক্রি হয়ে গেছে পারিবারিক প্রয়োজনে। একমাত্র পুত্র সন্তান দেবাশিস কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ইকোনমিক্সে মাস্টার্স করার পর সাংবাদিকতাকে কর্ম হিসেবে বেছে নিয়েছিলেন। প্রায় ২০ বছরের সাংবাদিকতা জীবনে বিষয় সম্পত্তি কিছুই নেই তার। আজও ভাড়া বাসাই ঠিকানা। সামান্য যেটুকু সঞ্চয় ছিল স্ত্রীর চিকিৎসাতেই শেষ হয়েছে দেবাশিসের। তার অবর্তমানে কি হবে পরিবারটির? বেঁচে থাকা একমাত্র কন্যা মহিমারই ভবিষ্যৎ কি হবে? আমার তো কোনো কর্মক্ষমতা নাই, যদি সরকার তরফ থেকে যদি আমাকে যদি সাহায্য সহানুভূতি করে, তারা যেন ব্যাংকে একটা ফিক্সড করে দেয় আমাকে, সেইভাবে আমি সেই অর্থটা দিয়ে মাসিক যে টাকাটা পাবো, সেই টাকাটা দিয়ে হয়তো আমি সংসার কোনো রকম ডাল ভাত করে বসে থাকতে পারবো। সাংবাদিক দেবাশিস দত্তের একমাত্র কন্যা মহিমা দত্তের ভবিষ্যতের কথা ভেবে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সরকার ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও সহকর্মীরা। কুষ্টিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে চেষ্টা করব যে তার মেয়ের জন্য কিছু করা। বিশেষ করে দেবাশিস এখানে ভাড়া বাসায় থাকতো, আমাদের একটি প্রচেষ্টা থাকবে যে তার মেয়ের জন্য একটি আবাসনের ব্যবস্থা করা। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি দাবি করছি, এই দেবাশিসের এই করুণ যে মৃত্যু দেবাশিসের পরিবার সহ হলে, এর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে 25 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত। সরকার তার একটা মাথা গোঁজার ঠাঁই করে দেয়। একটা বাচ্চা আছে, মেয়ে, তার যাতে ভবিষ্যৎ সরকার একটু দেখে। সমাজের নানা অসঙ্গতি ও অন্ধকার দূর করতে যিনি জীবনের মূল্যবান সময় পার করেছেন, তার অবর্তমানে একমাত্র সন্তানের জীবন যেন অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে না যায়, প্রত্যাশা সবার। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্তে ৬ জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমশেরনগর ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা করে। নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সকাল ৬:৩০টার দিকে সীমান্ত পিলার ২১৬ এমপি এলাকা দিয়ে বিএসএফ সদস্যরা ৬ জনকে সীমান্ত পার করার চেষ্টা করে। সংবাদ পেয়ে রামদাসপুর বিওপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শূন্য লাইনে অবস্থানরত ব্যক্তিদের শনাক্ত করে এবং বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশে বাধা দেয়। তারা বর্তমানে সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির নজরদারি জোরদার রাখা হয়েছে।
শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকেরা। এতে জেলা শহরের সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল 7টা থেকে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। একই সঙ্গে কোতোয়ালি থানার সামনে বাস রেখে থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন তারা। অবরোধের কারণে দূরপাল্লা ও স্থানীয় সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছে ট্রাক সহ বিভিন্ন ভারী যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর নবী জানান, একটি পূর্বের মামলা শেখ বাদশাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে শেখ বাদশার স্ত্রী ও শ্রমিকদের অভিযোগ, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে তিনি সম্ভাব্য প্রার্থী হয় নির্বাচনে অংশগ্রহণে বাধা দিতেই তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে। আজ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারিত রয়েছে। দেশের খবরে আছে আরও একটা বিরতির পর ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠানের চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের অন্তত 4 শিক্ষার্থী আহত হয়েছেন। গতরাতে বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের পেছনে এবং ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের একাডেমিক ভবনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ফেরদৌস হাসান, সাজিদুর, নোমান ও সামিন। গুরুতর আহত ফেরদৌস ও সাজিদুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা জানান, টিএসসিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে শিক্ষকরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মানিকগঞ্জে এবার সোনালী আঁশ পাটের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময় মতো বৃষ্টি ও পাট জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত পানি পাওয়ায় ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। মানিকগঞ্জে এবার উন্নত জাতের পাট চাষ করেছেন কৃষকেরা। পর্যাপ্ত বৃষ্টি হয়, পোকামাকড়ের আক্রমণও ছিল কম। পাট কাটা ও জাগ দেওয়ার সময় পানি পাওয়ায় সহজেই আঁশ ছাড়াতে পেরেছেন তারা। এতে পাটের রং ও মান হয়েছে ভালো। কৃষকেরা জানান, প্রতি বিঘা পাট চাষে খরচ হয়েছে প্রায় 5,000 টাকা। ফলন হয়েছে সর্বোচ্চ 8 মণ পর্যন্ত। হাটে ভালো দামে পাট বিক্রি করতে পেরে লাভবান হচ্ছেন তারা। তবে আরও ভালো দাম পাওয়ার প্রত্যাশা কৃষকদের। এই বছর বৃষ্টি বাদল বেশি হয়েছে, পাটের ফলন খুব সুন্দর হয়েছে। পাটের ফলন ভালো হয়েছে, আগামীতে আরো পাট বুনবো। আরো বেশি দাম হইলে কৃষকরা আমরা বাঁচতাম। বর্তমানে বাজার দর রয়েছে 4,500 থেকে 4700 টাকার মতো। এই বছর বৃষ্টি হওয়াতে এই উন্মুক্ত জলাশয়ে পাট জাগ দেওয়ার জন্য পাটের আঁশের কোয়ালিটি ভালো হচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে এবং কৃষকরা বিক্রি করে ভালো দাম পাচ্ছে। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নবায়নযোগ্য জ্বালানি তিস্তা প্রকল্প, মোংলা সমুদ্র বন্দর উন্নয়নে আগ্রহী চীন। রংপুরে 4 খুন, 2 আসামির ডোপ টেস্টের প্রতিবেদন প্রক্রিয়াধীন। মুন্সিগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক, সরকারি হাসপাতালে নেই আইসিইউ সেবা। অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি শিশু মহিমা, অসহায় কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিসের পরিবার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 6 জনকে পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। এবং দিনাজপুরে শ্রমিক নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। দর্শক, এই ছিল দেশের খবরে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।